নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন বেঙ্গল পালস উইথ দীপ। প্রথমেই আপনাদেরকে নিয়ে চলে যাব বিহারে, কারণ বিহারে যে পরিস্থিতি এই মুহূর্তে অনেকটা ককরোচ জনতা পার্টির যন্তর মন্তরের মতো পরিস্থিতি হয়ে গিয়েছে। বিহারে ছাত্র আন্দোলন ফুটে উঠেছে। বিহারে সেখানকার যারা চাকরি প্রার্থী রয়েছে, চাকরি না পেয়ে দুর্নীতির অভিযোগে এখন বিজেপি সরকারের নাভিশ্বাসের কারণ হয়ে গিয়েছে। আর সেখানে বিজেপি শাসিত যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন সম্রাট চৌধুরী, তার বাসভবন ঘেরাও করার জন্য বিহারের ছাত্ররা গত 2-3 দিন ধরে রাস্তায় বসে রয়েছে এবং সেখানে যুক্ত হয়েছেন 6 বছরের ছোট্ট শিশু পর্যন্ত। আর তার মুখের যে বক্তব্য, বিহারের সরকারকে যেভাবে একটা ছোট 6 বছরের শিশু আয়না দেখালো, সেটা দেখার পরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার বিহারে ঠিকমতো ঘুমোতে পর্যন্ত পারছে না। আর সেই 6 বছরের শিশুকে আটকানোর জন্য বিজেপি শাসিত বিহারের পুলিশ প্রশাসন তাকে আবার আটক করে নিয়ে যাচ্ছে, এমনও উদাহরণ পাওয়া গেল। দেখাবো বিহারের সেই দৃশ্য। এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল কি বক্তব্য রেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্বন্ধে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উপদেশ দিয়েছেন যেন বোরখা পরে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তিনি ঘুরে ঘুরে কিছু কথাবার্তা শুনে আসেন। কেন এই কথা বললেন শোনাবো আমি আপনাদেরকে। তাছাড়াও তিনি বলেছেন আগামী 2027 সালে এই পশ্চিমবঙ্গের মাটিতে 20টা জায়গায় উপনির্বাচন হবে। কাদের ইঙ্গিত করে তিনি এই কথা বললেন সেটাও আজকের এই প্রতিবেদনে থাকবে। এছাড়াও আপনাদেরকে শোনাবো কুণাল ঘোষের একটি মারাত্মক বক্তব্য, যেটা তিনি এবিপি আনন্দের পর্দায় দিয়েছেন। স্নেহাশিস চক্রবর্তী এখন বালিশপন্থী নেতা, আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে তিনি পরিবহন মন্ত্রী ছিলেন। আর তিনি তার প্রভাব খাটিয়ে কিভাবে দুর্নীতি করেছেন, আর সেই দুর্নীতি থেকে বাঁচতেই, পুলিশ থেকে বাঁচতেই, সিআইডি থেকে বাঁচতেই এখন বালিশপন্থীতে চলে গিয়েছেন, এমনটাই প্রকাশ্যে তার মুখের উপরে কুণাল ঘোষ কিন্তু বলে দিলেন, যেটা টিভির মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ শুনলো। এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের নতুন পুলিশ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দুজন মিলে কিভাবে এক সিপিএম নেতার বাড়িতে রাতের বেলায় গাঁজা ফেলে তাকে কেস দিতে গিয়ে একেবারে হাতে নাতে প্রকাশ্যে কালিয়াগঞ্জে ধরা পড়েছে। সমস্ত কিছু বিষয় থাকবে আজকের এই এপিসোডে। চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কিউআর কোডটি স্ক্যান করে নিতেই হবে, কারণ আপনাদের যে কোনো ভিডিওর আপডেট যদি এই চ্যানেলে পেতে হয় এই হোয়াটসঅ্যাপ চ্যানেলেই পাবে, যার কিউআর কোডটি আপনাদের সামনে দেওয়া রয়েছে। তো আসুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনাদেরকে কোনো কিছু প্রথমে বলার আগেই আগে ভিডিও দেখাবো বিহারের একটি। এই বিহারের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কি 6 বছরের বাচ্চা, 6 বছরের ছোট্ট শিশু, আজকে সে কি বা জানে, কিন্তু তার মা বাবাকে দিনের পর দিন তার বাড়িতে অসন্তোষের মধ্যে দেখেছে। তার মা বাবাকে চাকরির জন্য দিনের পর দিন অসহায় অবস্থায় দেখে এই 6 বছরের বাচ্চাটা কার্যত একটা 26 বছরের যুবকের মতো ম্যাচুরিটি নিয়ে চলে এসেছে নিজের মধ্যে। আগে দেখাই সেই বক্তব্য, তারপরে বিহারের বিস্তারিত আরো আলোচনা করব। দেখুন। 307 का धारा लगना चाहिए। अच्छा। देश का भविष्य का इन सब ने माथा फाड़ा है। अच्छा। किसी और का माथा नहीं फाड़ा, ये देश का भविष्य है इन सब। अच्छा। उनका जब माथा इन सब फोड़ सकते हैं तो और किसको छोड़ेंगे? मुख्यमंत्री से क्या कहोगे? मुख्यमंत्री से यही कहेंगे आप इस्तीफा दे दीजिए। आपने कितना झूठा वादा किया था। अच्छा। नौकरी देंगे, रोजगार देंगे, कहाँ गया नौकरी रोजगार? अच्छा। सम्राट चौधरी जी। अच्छा। सबको आपने बेरोजगार कर दिया है, आप इस्तीफा दे दीजिए। और डीएम साहब, एसपी साहब के कहने से ही छात्र का आज माथा फटा है। বিহারে চাকরির পরীক্ষার ধাঁধলি, বিহারে দিনের পর দিন যেভাবে মানুষকে রোজগার দেওয়ার নাম করে একেবারে জুমলাবাজি চলেছে, তার জলজ্যান্ত উদাহরণ আজকে বিহারে যেন ফুটে ফুটে উঠছে। বিহারের পাটনা রাজধানী, সেখানে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গত 2 দিন ধরে ছাত্ররা, যুব সমাজরা, চাকরি প্রার্থীরা একেবারে ঘাঁটি গেড়ে বসে রয়েছে যে বিহারের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, বিহারের সরকারের বিরুদ্ধে তারা দিনের পর দিন সেখানে আন্দোলনে অবস্থান বিক্ষোভ করছে। আর সেখানে দেখা যাচ্ছে কি 6 বছরের একটা বাচ্চা, আজকে আমাদের বাড়ির, আপনাদের বাড়ির 6 বছরের বাচ্চা ঠিক মতো 7টা রং, অর্থাৎ রামধনুতে যে 7টা রং থাকে সেই রং বলতে পারবে না। আর এই বিহারের 6 বছরের বাচ্চাটা এতটা জ্ঞানী হয়ে গিয়েছে যে এই দেশের যে কিভাবে ধাঁধলি সিস্টেম, কিভাবে ভ্রষ্টাচার হচ্ছে, সেটা কিন্তু তার মনের মধ্যে প্রবেশ করে গিয়েছে। কেন? তার কারণ হচ্ছে এর মা বাবা শিক্ষিত। আর শিক্ষিত মা বাবাকে দিনের পর দিন চাকরির অভাবে যেভাবে রাস্তায় মার খেতে দেখেছে বিহারের এই সমস্ত জায়গাতে, এই বাচ্চাটিকেও একটা পরিপক্ক যুবকে পরিণত হয়ে গেছে। বয়স হতে পারে মাত্র 6 বছর, কিন্তু এর ব্রেন আজকে 26-27 বছরের যুবকের মতো কাজ করছে। আর আমি নিশ্চিত যে এবারে আমাদের দেশ পরিবর্তন হবেই, আমাদের দেশের ভবিষ্যৎ পাল্টাবেই। যে দেশের ভবিষ্যতে কার্যত একেবারে গোবর ভরে দেওয়া হয়েছিল, मोदी 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 मोदी
সেই দেশের ভবিষ্যৎ আস্তে আস্তে এই যারা দেশের ছোট ছোট ভবিষ্যৎ আছে তারাই কিন্তু ঠিক করার রাস্তা অবলম্বন করে নিয়েছে। আজকে ছাত্ররা রাস্তায় নামছে, তাদের হিসাবের জন্য দাবি তুলছে, তাদের অধিকারের জন্য, ন্যায়ের জন্য তারা আওয়াজ তুলছে। এবং শুধু ছাত্ররা নয়, তাদের পরবর্তী জেনারেশন, অর্থাৎ এই যে একেবারে ডিম জেনারেশন, ছোট্ট ডিমের মতো এদের এখনো বয়স, সেই ডিম জেনারেশন পর্যন্ত রেডি রয়েছে এবং রাজাকে প্রশ্ন করছে, রাজা তোমার কাপড় কোথায়? আর রাজাকে আজকে প্রশ্নের উত্তর আস্তে আস্তে দিতে বাধ্য করছে তারা। তবে রাজার এতদিনের অভ্যাস, সেই রাজাকে কেউ কোনোদিন প্রশ্ন করতে পারেনি, সেখানে একটা 6 বছরের শিশু প্রশ্ন করবে? রাজার ইগোতে তো একটু হলেও লাগবে। তাই জন্য রাজা তার সৈন্যদের দিয়ে, অর্থাৎ আইপিএস আইএএস বড় বড় যারা আধিকারিক রয়েছে সেই আধিকারিকদেরকে দিয়ে এই ছোট্ট 6 বছরের শিশুকে পর্যন্ত আটক করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। দেখাবো সেই দৃশ্য আপনাদেরকে, দেখুন। আর এই দৃশ্যটি বেরোনোর পরেই গোটা ভারতবর্ষের মানুষ আবার ক্ষোভে ফেটে পড়েছে। বলছে কি হচ্ছে এই দেশে? একটা 6 বছরের শিশু, যে শিশুর এতটা জ্ঞান দেখে দেশের পরিস্থিতির ওপর তাকে আগামী দিনে আইপিএস আইএএস কিংবা বিজ্ঞানী বানানোর এই সরকারের দায়িত্ব নেওয়া উচিত, সেই শিশুটাকে আটক করে নিয়ে যাচ্ছে। এই সমস্ত বিতর্কেরই যখন সৃষ্টি হয় গোটা ভারতবর্ষ জুড়ে, তখন বিহারের পুলিশ বলে যে না না, তাকে গ্রেপ্তার করা হয়নি, সে যাতে কোনো রকম বিপদের মুখে না পড়ে যায় তাই তাকে একটি সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বারে অবাক বিষয়। এই সমস্ত জিনিস দেখার পরেই আজকে প্রশ্ন উঠছে যে এইভাবে আর কতদিন চলবে? এইভাবে আর দেশের মানুষকে বা এই যুব সমাজকে, শিক্ষিত যুব সমাজকে আর কি টুপি পরানো যাবে? সাধারণ মানুষ রাস্তায়, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের অভিযান করছে তারা। আর সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই 6 বছরের যুবকের মাতা পিতারা কোথায়? এরা এখন বিহারে নিজেদের চাকরির দাবিতে রাস্তায় এগলি ওগলি করছে আর বিহারের প্রশাসনের কাছে জবাব চেয়ে বেড়াচ্ছে। দেখুন। অর্থাৎ সেখানকার পরিবেশ যথেষ্টই খারাপ। আমাদের দেশের, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই দৃশ্য দেখা যাচ্ছে যে যারা শিক্ষিত যুবক, চাকরি প্রার্থী রয়েছে, যারা একাধিকভাবে লোন টোন নিয়ে পড়াশোনা করেছে, দিনের পর দিন এইভাবে প্রতারণার শিকার হয়ে আজকে তাদের বাঁধ ভেঙে গিয়েছে। এক একটা পরীক্ষায় বসতে যাব কিংবা পরীক্ষায় সেই সেন্টারে পৌঁছাতে যাব, তার আগেই শোনা যাচ্ছে যে পেপার লিক হয়ে গিয়েছে। আর এই সমস্ত বিষয়ে আজকে যুব সমাজ কতটা ক্ষুব্ধ, সাধারণ মানুষ কতটা ক্ষুব্ধ যে এইভাবে তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পদত্যাগের দাবিতে তারা রাস্তায় নামছে। ঝাড়খণ্ডেও হেমন্ত সোরেনের বিরুদ্ধে ঝাড়খণ্ডের যুবকদেরকে রাস্তায় নামতে হয়েছিল। দেশের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একাধিক মানুষকে যন্তর মন্তরে আন্দোলন করতে বসতে হয়েছিল। এগুলো যথেষ্টই ভারতবর্ষের ভবিষ্যতের জন্য কিন্তু অশনি সংকেত। কিন্তু মানুষ জেগে উঠছে, মানুষ প্রশ্ন করছে, মানুষ আন্দোলন করছে। আর এটা যতটাই বাড়ছে ততটাই কিন্তু দিনের পর দিন ব্যাক ফুটে যাচ্ছে সরকার, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার এডুকেশন মিনিস্টারের পদত্যাগ নিতে বাধ্য হলো। রাজস্থানের সরকার 12,500 কোটি টাকা এই নতুন অ্যালটমেন্ট করেছে ককরোচ জনতা পার্টির চাপে পড়ে, যাতে সেখানকার বিদ্যালয়গুলোকে ভালোভাবে মেরামত করা যায় এবং বন্দোবস্ত করা যায়। আমরা দেখলাম ঝাড়খণ্ডের সরকার পর্যন্ত পিছিয়ে গেল এবং ঝাড়খণ্ডে যত রকম দুর্নীতিগ্রস্ত পরীক্ষা হয়েছিল সেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। আর এবারে পালা কি বিহারের, সেই বিষয়েই আমাদের নজর থাকবে। আসুন বিহারের এই ভাইরাল খবর থেকে সরে এসে আপনাদেরকে নিয়ে চলে আসি পশ্চিমবঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় 60 বছর বয়স হয়ে গিয়েছে। আর এই 60 বছর বয়সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুড়ো হারে যা ভেলকি দেখাচ্ছে, প্রত্যেকটা দিন কার্যত পিচ থেকে বেরিয়ে গিয়ে স্টেট ড্রাইভ মেরে 6 হাঁকাচ্ছে। কেন বলছি আমি আপনাদেরকে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত একেবারে শপথ নিয়ে নিয়েছেন যে 20 জন এনসিপিআই সাংসদ যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে, তাদের লাইফ যা হোক করে হেল করেই ছাড়বেন। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছিলাম, সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েই কিভাবে নোটিশ পাঠানো হয়েছে এই 20 জন সাংসদদের বিরুদ্ধে, সেই বিষয়ে তিনি কথা বলেছিলেন। গতকাল তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে এসে আরো দুটি
বিস্ফোরক মন্তব্য করলেন। একটি মন্তব্যে তিনি শুভেন্দু অধিকারী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে টার্গেট করলেন এবং বললেন যে রাজ্যের মানুষ এখন কি বলছে সেটা শোনার জন্য একবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উচিত যে বোরখা পরে তিনি যেন রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের কথাটা নিজের কানে নেন। উল্টো দিকে আরো একটি মন্তব্য তিনি করলেন। তিনি বললেন আগামী 2027 সালেই পশ্চিমবঙ্গে কার্যত 20টা উপনির্বাচন হতে চলেছে লোকসভা কেন্দ্রে। এটা বড়ই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আর এটা কেন তিনি বললেন সেটা আমি শোনাবো আপনাদেরকে তার মুখ থেকেই। দেখুন, শুভেন্দু অধিকারীকে বলুন যে একটা বোরখা পরে বাইরে ঘুরে বেড়াতে মানুষ কি বলছে একটু শুনুন। চারিদিকে চামচার পুলিশ দিয়ে যে দাঁড়িয়ে রয়েছে না, তাতে শুনে কিছু লাভ হবে না, কিছুই নেই, ভবিষ্যৎ কিছু নেই। 20টা লোকসভায় আগামী 1 বছরের মধ্যে নির্বাচন হবে, আর 20টা লোকসভায় যখনই 20 জন লোকসভার সদস্য যখন সদস্যবোধ খারিজ হয়ে যাবে তখন নরেন্দ্র মোদী পড়ে যাবে। গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, চিন্তা করতে হবে না, 2027 শেষ, টাটা বাই বাই। কিন্তু ওরা যদি বিজেপিতে জয়েন করে যায়, আরে ভাই সদস্যপদ খারিজ হয়ে যাবে, তা বিজেপিতে জয়েন করে কি করবে? নিতে পারে, ডিফেকশনটা তো হয়ে গেছে, সেখানে যেখানেই জয়েন করুক আর না জয়েন করুক খারিজ হবে, ইনভেস্টিগেশনটা বন্ধ থাকবে। এই তো সেই ইনভেস্টিগেশন রাস্তাটা খুলিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে। নেক্সট বলো, আপনি মনে করছেন যে খারিজ হয়ে যাবে? 100% অপেক্ষা করো না, সুপ্রিম কোর্ট টাইম ফিক্স আপ করবে, লোকসভা স্পিকারকে ডিসাইড করতে হবে, লোকসভা স্পিকার জানি ওদের ফেভারে ডিসাইড করবে, তার এগেইনস্টে সুপ্রিম কোর্ট হবে, সুপ্রিম কোর্টে যে খারিজ হয়ে যাবে। যে লোকসভার অধ্যক্ষ ওদেরও নোটিশ পাঠালো, ওটা কি বাধ্য হলো সুপ্রিম কোর্টে? হ্যাঁ নিশ্চয়ই, অভিষেক ব্যানার্জির পিটিশন আসলে হিয়ারিং হলো, হিয়ারিং এর পরই তো নোটিশটা পাঠালো, বাধ্য তো হলো, একটা স্টেপ নিতে তো বাধ্য হলো। নভেম্বরে ওরা পুরসভা নির্বাচন করছে, নভেম্বর পর্যন্ত অনেক কিছু হবে পশ্চিমবাংলায়, দেখতে থাকো কি হয়। ওরা তো প্রস্তুতি নিয়ে নিয়ে, আপনাদের প্রস্তুতি কেমন? আরে দেখা যাক না, এখন মজুমদার বলছে হবে হয়ে যাবে সব। সনাতনী মেয়র হবে কলকাতা শহরে, সনাতনী হোক অসনাতনী হোক, যা ইচ্ছা করুক, যে কিছু এসে যায় না। ও তো শুভেন্দু অধিকারী গুন্ডাবাজি ছাড়া কিছু জানে না, গুন্ডাগিরি করে পশ্চিমবাংলাতে এবারে জিতেছে একদম অ্যাবসলিউটলি গুন্ডাগিরি করে। হ্যাঁ, গুন্ডাগিরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, ও গুন্ডাগিরি করে মিউনিসিপ্যালিটির ওই সনাতনী না কি বললেন তাই হবে। এটা তো সত্যি কথা। ভারতবর্ষ কেন, সারা বিশ্বে কোন সরকার নতুন তৈরি হওয়ার পরে এত তাড়াতাড়ি তাদের গ্রাফ নাবে না। এটা তো পশ্চিমবাংলা হয়ে গেছে। শুভেন্দু অধিকারী 100 দিনে সেটা তো প্রমাণিত হয়ে গেছে। শুভেন্দু অধিকারী কতটা ব্যর্থ 100 দিনে বোঝা গেছে। তো শুভেন্দু অধিকারীকে মানুষ পছন্দ করছে না সেটা তো বোঝা গেছে। ওকে কেমন মমতাকে দৌড়নো করাচ্ছে বলুন তো, এটা দেখেছেন? ও কেমন দৌড়তে হচ্ছে ওকে। যখন বারুইপুরের ঘটনা ঘটলো তখন পুলিশ দিয়ে ভর্তি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দিয়ে ওকে বারুইপুর ধরতে হলো। যেই হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায় গেল, তারপরের দিন ওকে দৌড়তে হালি শহরে গিয়ে পৌঁছতে হচ্ছে। যেই মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে বললো যে এই মহিলাদের আমি দায়িত্ব নেবো, মহিলাদের এবং ছেলেদের দায়িত্ব নেবো, সঙ্গে সঙ্গে ওকে দৌড়ে ওই মহিলাকে নিয়ে আর বাচ্চেন। কেমন দৌড় খাওয়াচ্ছে বলুন তো, একদম পুরো দৌড় হচ্ছে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোলে ও দৌড়তে আরম্ভ করছে, শুভেন্দু অধিকারী ঘুরছে। আমি জানি এই প্রতিবেদন, এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছেন, এটা শোনার পরে আপনারাও হাসছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলে সেই কথাগুলো শুনলে সত্যি হাসি পেয়ে যায়। কি বাচনভঙ্গি, সেই বাচনভঙ্গিতে আপনারাও নিশ্চয়ই হাসতে শুরু করে দিয়েছেন। আমিও যতক্ষণ এই ভিডিওটা দেখছিলাম ততক্ষণ এই শেষের পার্টটা, এই বন করে ঘোরার কথাটা শোনায় নিজের হাসি চেপে রাখতে পারলাম না। যাই হোক, এগুলো তাদের রাজনীতির বিষয়বস্তু। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আইনের দিক থেকে কতটা শক্তপোক্ত সেটা কিন্তু দেখলে বোঝা যায়। কারণ এই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখন কোনো সাধারণ মানুষের একটা কোনো রকম নেগেটিভ কমেন্টস করার ক্ষমতা হবে, সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে পুলিশ এসে হাজির এবং আপনাকে নোটিশ দিয়ে থানায় ডেকে পাঠানো হবে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে একেবারে বোরখা পরার উপদেশ দিলেন, সাথে সাথে কিভাবে তাকে বনবন করে রাজ্যের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোরাচ্ছেন সেটাও ওপেন ক্যামেরার সামনে বললেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আইনের গেরোয়েনে তাকে ছোঁয়া যাচ্ছে না। এটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত 60 বছর বয়সে বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছে, এটা বলাই যেতে পারে। এবং প্রত্যেকটা দিন যখনই তিনি মুখ খুলছেন কার্যত স্টেট ড্রাইভ করে বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন। আর সব থেকে বেশি চিন্তায় কারা রয়েছে জানেন? সব থেকে বেশি রাজ্যের বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী। এগুলো তো রাজনীতির বিরোধিতা, একে অপরের বিরুদ্ধে চলতেই থাকবে। কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন, কখনো মাননীয় শুভেন্দু অধিকারী কিছু বলবেন। কিন্তু সব থেকে বেশি চিন্তায়, কার্যত নিদ্রাহীনতায় ভুগছে এখন ওই 20 জন এনসিপিআই সাংসদ। কারণ এদের ভবিষ্যৎটা কি হবে? এদের ভবিষ্যৎ কার্যত ফিনিশ হয়ে
গিয়েছে এ কথা বলাই যেতে পারে, কারণ বলেই দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনে কি হতে চলেছে। আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে এদের মধ্যে থেকে 7 জন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে রেখেছেন এবং আসতেও পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আর একটা সুযোগও দিতে পারেন, কিন্তু বাকি 13 জন কার্যত দোকানের বাইরে থাকা লেবু লঙ্কা হয়ে যাবে, যে প্রত্যেক শুক্রবার হলেই তাদেরকে যেভাবে দোকানের মালিকরা ফেলে দেয়, এইখানেও সময়টা শুধু নভেম্বর মাস এলেই রাজনীতি থেকে বাইরে ফেলে দেওয়া হবে। তবে এটার খুব প্রয়োজনও রয়েছে। আমি এসব তর্ক বিতর্কে যাব না যে কেন্দ্রীয় সরকার এই এনসিপিআই সাংসদরা বেরিয়ে গেলে পড়ে যাবে কি পড়ে যাবে না। আমি তর্কে বিতর্কে যাব না যে রাজ্যে বিজেপিতে তারা জয়েন করবে কি করবে না। আমি শুধু এটাই বলতে চাই যে এদের সদস্য পদ এটা খারিজ হওয়া অত্যন্ত জরুরি রয়েছে ভারতবর্ষের একটা সুষ্ঠু গণতন্ত্র যাতে স্থাপনা হয় তার জন্য। কারণ যাকে আপনি রাতের বেলায় ভোট দিলেন, পরের দিন দেখলেন যে দলটাকে আপনি পছন্দ করেন না মতাদর্শের ভিত্তিতে, সেই দলটাতেই গিয়ে তারা হাত মেলাচ্ছে, তাহলে আপনার ভোটের আর মূল্যই কি থাকলো? তাহলে তো ভোট এত টাকা খরচা করে মানুষের জন্য করারই উচিত নয়। এত টাকা দেশের যে খরচা হচ্ছে জনতার ট্যাক্সের, সেটারই বা এত খরচ করার কি দরকার হয়েছে? তাই জন্য এই ডিসিশন অত্যন্ত প্রয়োজন রয়েছে যাতে আগামী দিনে প্রত্যেকটা সাংসদ বিধায়ক তারা দল ত্যাগ করার আগে 10 বার চিন্তা করে এদের ভবিষ্যতের দিকে তাকিয়ে। আসুন এরপরে আমি আপনাদেরকে কুণাল ঘোষের একটি বক্তব্য শোনাই। কিছুক্ষণ আগেই তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন, প্রায় 60 বছরের ওপরে একজন মানুষ বারবার ছক্কা মারছে, এই কথা আমি আপনাদেরকে বললাম। কিন্তু কুণাল ঘোষও খুব একটা পিছিয়ে থাকছে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি দিল্লিতে গিয়ে ছক্কা হাঁকান, কুণাল ঘোষ দিনের পর দিন এই পশ্চিমবঙ্গের মাটিতে বা কলকাতার মাটিতে বলে থাকতে পারি যে ছক্কা হাঁকিয়ে বেড়াচ্ছেন এবং বড় বড় ছয় মারছেন, তাও আবার নিজের দলের একসময় সতীর্থ যারা ছিলেন তাদেরই বোলিং এর এগেনস্টে। কেন বলছি আমি আপনাদেরকে এই কথা? এবিপি আনন্দের পর্দায় একটি টক শো চলে সন্ধ্যাবেলায়, প্রত্যেকদিন এই তক্ক বলে অনুষ্ঠানটি হয়, আর সেখানে এবিপি আনন্দের পক্ষ থেকে সকলকেই ডাকা হয়, অর্থাৎ বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের যারা বালিশপন্থী রয়েছে তাদেরকেও। আর গত পরশুদিন এই বালিশপন্থী নেতা স্নেহাশিস চক্রবর্তী বসেছিলেন, আর তার মুখের উপরে কুণাল ঘোষ যে বক্তব্যটি বলে ফেললেন, মনে হয় স্নেহাশিস চক্রবর্তী আর এর পরের দিন থেকে এবিপি আনন্দের পর্দায় কম করে 7 দিন যাবেন না। আর বাংলার মানুষের কাছেও হয়তো এরপরে তাকে ঠোঙা মুখে লাগিয়ে ঘুরে বেড়াতে হবে, কারণ মুখ দেখানোর অবস্থা কি থাকবেন তার মধ্যে? আমি শোনাই আপনাদেরকে স্নেহাশিস চক্রবর্তী কিভাবে তৃণমূল কংগ্রেস সরকার যখন ছিল তখন তার মন্ত্রিত্বের প্রভাব খাটিয়ে নিজের জীবনকে কিভাবে ফুলে ফাঁপিয়ে তুলেছিলেন, সেইটাই কুণাল ঘোষ প্রকাশ করলেন। আর এটাও তিনি বললেন যে এই সমস্ত কাজ থেকে বাঁচতেই কি সম্ভবত তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীতে গিয়ে হাত মিলিয়েছেন। দেখুন, স্নেহাশিস দা আমার অনেক প্রিয়। স্নেহাশিস দা এখানে বসে আছেন। ভোটে হারার পর স্নেহাশিস দা এই এবিপি আনন্দতে আমি বাইট দেখেছি, আমি রাজনীতি ছেড়ে দিলাম, এখন উনি ভালো, আমরা খারাপ, আমরা পচা। আজকে ওনার মনে হচ্ছে যাকে নিয়ে রাজনীতি করেছেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আজ বলছেন এমন একটা দল করবো সেখানে মমতা ব্যানার্জিকে চাই না। বিজেপি এই একটা বিশ্বাসঘাতক শ্রেণীকে প্রতিষ্ঠা করে দিয়েছে। দোষ বিজেপির নয়, দোষ আমাদের। আমি স্নেহাশিস দাকে জিজ্ঞাসা করবো শুধু, স্নেহাশিস দা, সিংটি কৃষি সমবায় সমিতি, আপনি কোনো লোন নিয়েছিলেন? আপনি শোধ দিয়েছিলেন? একদম। আপনি কৃষক? সিংটি কৃষি সমবায় সমিতি দুর্নীতি হয়েছে, আকণ্ঠ দুর্নীতি হয়েছে। কৃষক সমবায় পদাধিকার ব্যবহার করে এই স্নেহাশিস চক্রবর্তীরা লোন নিয়েছে। না, জানতাম না তো, কি করে জানবো? তো এবার লোন নিয়েছেন, বিতর্ক দেখার সময় শোধ দিয়েছেন। এখন ভালো তৃণমূল, যাতে তদন্ত না হয়। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন কনস্ট্রাকশন কসবা এলাকায় 80টা 90টা, পরের দিন ভালো তৃণমূল, তদন্ত নেই। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন তারাতলা কার সই প্ল্যানে, তদন্ত নেই। স্নেহাশিস চক্রবর্তী রাজনীতি থেকে অবসর হয়ে গেল যেদিন বুঝলেন সিংটিতে অ্যারেস্ট হয়ে গেছে ম্যানেজার, যার বাড়িতে ওনার ভোটারের ঠিকানাটাও বোধহয় ওখানকার। অ্যারেস্ট হয়ে গেছে, কি নাম ছেলেটির, কি একটা নাম তো, স্বপন পাত্র। স্বপন পাত্র অব্দি তদন্ত থেমে গেছে। উনি ভালো তৃণমূলে আছেন বলে তদন্তটা আর এগোবে না। উনি যেদিন আমাদের জায়গায় আসবেন, ওনার অ্যারেস্ট হওয়ার কথা, উনি অ্যারেস্ট হবেন। এইটা হচ্ছে বিজেপির অবদান। ভালো থাকবেন, ধন্যবাদ। তাহলে এবারে সাধারণ মানুষের কাছে হয়তো ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে যে কেন
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা গোষ্ঠী তৈরি করা, এবং সেই গোষ্ঠীতে আপনারা লক্ষ্য করে দেখতে পারেন, এই কথা আমাকে বলতে হবে না, আপনারা লক্ষ্য করে দেখুন যে সেই গোষ্ঠীর মধ্যে একাধিক ব্যক্তি কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল, এবং তাদের বিরুদ্ধে সব থেকে বেশি চুরি জচ্চুরির অভিযোগ সাধারণ মানুষ করতো, এমনকি ভারতীয় জনতা পার্টি যেখানে প্রচারে যেত সেখানে তারা করতো। আপনারা বলুন, ববি হাকিমের কথা থেকে শুরু করে, অরূপ বিশ্বাসের কথা থেকে শুরু করে, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে একাধিক যারা হেভিওয়েট নেতা এখন বসে রয়েছেন ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কোলে, তাদের বিরুদ্ধে সব থেকে অভিযোগ উঠতো কিনা, আর সেই ব্যক্তিরাই কেন আজকে তাদের সঙ্গে গেছেন তার জলজ্যান্ত উদাহরণ কুণাল ঘোষ বলে ফেললেন। কিন্তু কুণাল ঘোষের দল, যা অর্থাৎ তৃণমূল কংগ্রেস আজকে ক্ষমতায় নেই বলে এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে এই কথা বলছেন। যখন ক্ষমতায় ছিলেন তখন কেন আপনারাই বা এদেরকে এই কাজগুলো করতে দিয়েছিলেন? এ কথা যে জানেন না কেউ, এ কথা তো বলা যায় না। আজকে তৃণমূল কংগ্রেসের সরকার 15 বছর রাজত্ব চালিয়েছে, তারা জানতেন না যে স্নেহাশিস চক্রবর্তীর মতো একজন মিনিস্টার এইভাবে প্রভাব খাটিয়ে দুর্নীতি করছে, আর তাকে তবুও মিনিস্টার বানিয়ে রাখা হয়েছিল? তাই যতই তৃণমূল কংগ্রেস এখানে দায় ঝাড়ার চেষ্টা করুক, তৃণমূল কংগ্রেসও কিন্তু কম দোষী নয়, যারা এই অনুব্রত মণ্ডল থেকে শুরু করে, ফিরহাদ হাকিম থেকে শুরু করে, স্নেহাশিস চক্রবর্তীদের মতো মানুষের দুর্নীতিগুলোকে চোখে দেখেও না দেখার ভান করেছিলেন। আসুন এরপরে আমি আপনাদেরকে কালিয়াগঞ্জে নিয়ে যাই। কালিয়াগঞ্জে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। পুলিশ এবং বিজেপি লিডার তারা মিলেমিশে একাকার, এবং তারা সেখানকার স্থানীয় এক সিপিএম নেতার বাড়িতে রাতের অন্ধকারে গাঁজা ফেলতে গিয়েছিল। কারণ কি? কারণ অভিযোগ এরকমই আসছে যে তার বাড়িতে গাঁজা ফেলা হবে লুকিয়ে লুকিয়ে, এবং পুলিশ রেডি রয়েছে। ফেলার পরেই পুলিশ গিয়ে বলবে যে আপনার বাড়িতে গাঁজা পাওয়া গেছে, চলুন গাড়িতে উঠুন। এটাই একটা স্ক্রিপ্ট ছিল, এমনটাই অভিযোগে শোনা যাচ্ছে যে ভিডিওটি বেরিয়ে এসেছে। আমি কালিয়াগঞ্জে সেই সিপিএম নেতার বাড়িতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন সেখানে কিভাবে হাতে নাতে পুলিশ এবং ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের চক্রান্তকে স্থানীয় লোকেরা রাত্রির 1:30টার সময় ধরে ফেলেছে। দেখুন দেখুন কি অবস্থা, দেখুন রাত 12টার পর একজন হিন্দু পাড়ার একজন ব্যক্তি মুসলমান পাড়ার ইয়াসিন শেখ মেম্বারের বাড়িতে গ্যাঁজার প্যাকেট ফেলতে এসে ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে প্ল্যান করা ছিল, সঙ্গে সঙ্গে পুলিশই চলে এসছে কোনো অভিযোগ ছাড়াই, ইয়াসিনকে ধরতে চলে এসছে। তারপরে দেখছি ওকে ধরি ফেলেছে, তখন পুলিশে বলছে আমরা থানায় নিয়ে যাচ্ছি, একে থানায় নিয়ে গিয়ে আমরা ঠিক ব্যবস্থা করব। কিন্তু পুলিশকে কোনো অভিযোগ না করেই পুলিশ সঙ্গে সঙ্গে ইয়াসিনের বাড়িতে ঢুকে পড়েছে। দেখুন কি অবস্থা এই ছেলেটা। দেখুন কি অবস্থা, দেখুন বিজেপির লোক, দেখুন এরা আমাদের মাটিয়ারি মুসলমান পাড়ায় এই যে মেম্বারের বাড়ি ইয়াসিন শেখের বাড়িতে গ্যাঁজার প্যাকেট ফেলতে এসছে রাত দুপুরে। কথা বলবে না, 1 মিনিট। দিয়ে পুলিশ এসে আসার পরে কি পুলিশ এসে নিয়ে চলে যেতে চাইছিল, আমি ঘরে ভরে রেখে দিয়েছিলাম। আমি বললাম আমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছেন, একটা কিছু একটা ডকুমেন্টস আমাকে দেন, দিয়ে নিয়ে যায়। সেই জন্য আমি রাখতে রেখে দিয়েছি। জিজ্ঞাসাবাদ করিনি? আমি দাঁড়ান ওনাকে মারতে যাচ্ছিল, মেম্বারের বউকে মারতে যাচ্ছিল, পুলিশে মারতে যাচ্ছিল, পাড়ার লোকে আটকিছে। একজন কথা বলবে, দাঁড়ান আমি শুনি, দাঁড়ান আমি শুনেনি, শুনতে দিন কি বলছে। উনি আমাকে ফের দিচ্ছে যে ছেড়ে দাও ইয়াসিন, আমাকে বলছে ম্যাডাম ছেড়ে দাও, না তো উল্টো কেস হয়ে যাবে, এই ছোট একটা গাঁজা নিয়ে কোনো কি ব্যাপার হয় না, ওনাকে ছেড়ে দাও। আমি আমার জীবনে গ্যারান্টি কি কালকে আমি বেরোলে আমাকে তো রাস্তায় ধরবে, আমি দুধ আমার লিখে দাও, আমাকে মেরে দিতে পারে, বলছে আমি গ্যারান্টি নিচ্ছি। উনি আমার জীবনে গ্যারান্টি নেবে? মিথ্যা নয় একটা ধমক দিয়ে নিয়ে যাচ্ছিলেন বাড়ি থেকে ধমক দিয়ে নিয়ে যাচ্ছিলেন, পাড়ার লোকে আটকিয়েছে ওদেরকে, পাড়ার লোক না বেরোলে ওদেরকে নিয়ে যেত। কি চলছে, কি হচ্ছে একবার ভেবে দেখুন যে বাড়িতে আপনি 12টা 1টার সময় ঘুমোচ্ছেন, আর কেউ অজ্ঞাত পরিচয় এসে সেই বাড়িতে গেঁজা ফেলে দিচ্ছে, এবং পুলিশ রেডি, অভিযোগ হয়নি, কিছু হয়নি। পুলিশ, শুনছি সেই ভিডিওতে যে পুলিশ কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে এসে এই গ্যাঁজার কেসে তাকে ধরবে বলে এমন কিছু চক্রান্তও করে রেখেছিল। পুরোটাই আমরা ভিডিওতে শুনেছি, আমি জানি না এর পেছনে আসল সত্য কি। পুলিশ তদন্ত করবে এবং সেই তদন্তেও কি বেরিয়ে আসবে সেটা তো আমরা ভিডিও দেখেই বুঝতে পারছি, কিন্তু এই সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা আমাদের তো আর ঘরে বসে নেই। কিন্তু ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটা অত্যন্ত চিন্তার, এবং এই ভিডিওতে যে মানুষগুলো উত্তেজিত হয়ে গিয়েছে এবং সেখানে পুলিশের অফিসারকে চেয়ারে বসিয়ে রেখে তাদেরকে ঘেরাও করে রেখেছে সেটাও আপনারা দেখতে পেরেছেন।
পেলেন। এবং প্রথমে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম, গাঁজার প্যাকেট ফেলতে এসেও ধরা পড়েছে দুষ্কৃতীরা, এটা কতটা চিন্তার বিষয় একবার ভেবে দেখুন, এবং কতটা আজকের দিনে সুরক্ষার বিষয় সেটাও একবার ভেবে দেখুন। বিরোধী দল করা, সে সিপিএম হয়ে থাকুক, কংগ্রেস হয়ে থাকুক, তৃণমূল হয়ে থাকুক, তাদের জন্য কতটা চিন্তার বিষয় এটা ভেবেই আজকে সব থেকে বেশি শঙ্কা প্রকাশ হচ্ছে। আমি তো সকলকে বলবো, যাদের ক্ষমতা রয়েছে অন্তত নিজের বাড়ির যে চৌহদ্দি রয়েছে সেই চৌহদ্দির মধ্যে 2-3টে খরচা করে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখুন, কারণ এই মুহূর্তে কিছুই ভরসা নেই, কিছুই বিশ্বাস করা নেই। কে কার সঙ্গে যোগসাযোগ করে কাকে ফাঁসানোর চেষ্টা করছে সেটা জলজ্যান্ত উদাহরণ এই ভিডিওতে আপনারা পেলেন। চিন্তার বিষয়, আর এই চিন্তার বিষয় নিয়ে রাজ্যের যারা উচ্চ পর্যায়ে বসে রয়েছেন প্রশাসনিক কর্তারা, তারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়েই নজর থাকবে গোটা পশ্চিমবঙ্গবাসীর। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন, পারলে চ্যানেলের মেম্বারশিপে জয়েন করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।